ক্রিকেট শোতে সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে। প্রথম কমেন্টে যদি যাই, মিসুফা তিনি বলছেন যে বাংলাদেশ এশিয়া কাপ জেতার জন্য কোন প্লেয়ারের দায়িত্ব বেশি থাকবে? বাংলাদেশ কি আসলে এরকম দল? ওনার দায়িত্ব বেশি থাকবে, কারণ উনি আশাটা বেশি করছেন আসলে এশিয়া কাপ জিতবে। প্রথমত প্রশ্ন এটা যে এশিয়া কাপ বাংলাদেশ জিতবে, আর দ্বিতীয়ত যে ধরেন বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, হ্যাঁ, এখন জিতলে বাংলাদেশ কিরকম দল যে বাংলাদেশে একজন প্লেয়ার এশিয়া কাপটা ম্যাচ জেতানো, মানে অন্তত 6-7 জনকে টানা পারফর্ম করতে হবে। এরপরে উনি আসলে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে স্পটলাইটটা কার উপর বেশি থাকবে বা দায়িত্বটা কার উপর সবচেয়ে বেশি থাকবে। এখন আমার কাছে মনে হয় ওই জায়গায় মুস্তাফিজুর রহমান অন্য সবার চেয়ে এগিয়ে। ব্যাটিংয়ে দুই ওপেনারদের যে কোনো একজন, আপনি জাকের আলী অনেককে যেই ম্যাচে পারফর্ম করতে হবে সেই ম্যাচ আপনার জেতার সম্ভাবনা কম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আপনি না দেখুন, আপনি শুরুতে ব্যাটিং করবেন পারভেজ ইমন, তানজিদ তামিম, 3-এ লিটন দাস, 4-এ হৃদয়, 5-এ শামীম পাটোয়ারি। জাকেরকে আমরা দেখেছি যে 6 বা 7-এ খেলতে, কখনো কখনো মিরাজ বা শেখ মাহেদী 5-এ খেলেন। আমার কথা হচ্ছে জাকের ধরেন যে পারভেজ ইমন বা তানজিদ তামিমরা হয়তোবা টুর্নামেন্টে 6টা ম্যাচ খেললে তারা হয়তোবা 200-250 রান করবেন তারা যদি ভালো খেলেন। জাকের আলী অনেক হয়তোবা 100 রান করবেন, কিন্তু তার ইনিংস গুলো হবে যে 10 বলে 25 রান, 7 বলে 20 রান। কিন্তু আপনার 7 নম্বর ব্যাটসম্যানকে যদি 100 রান করতে হয়, আপনাকে অন্তত 5টা ম্যাচ খেলতে হবে। আপনি এশিয়া কাপে কয়টা ম্যাচ পাবেন, সেখানে 5টা ম্যাচ যদি জাকেরকে ব্যাটিং করতে হয়, আমার মনে হয় না যে খুব বেশি দরকার হবে বলে, মানে তার রোলটা যদি ইম্প্যাক্টফুল হয়, তাকে একাধিক ম্যাচে ইম্প্যাক্ট রাখতে হবে, এবং একাধিক ম্যাচে ইম্প্যাক্ট রাখতে হলে টপ অর্ডারকে একাধিক ম্যাচে কলাপস করতে হবে। তো সে কারণে মনে হচ্ছে যে জাকের সাপোর্টিং কাস্ট হিসেবে বা সাপোর্টিং রোলটা প্লে করতে পারেন, তবে জাকের যদি মূল প্লেয়ার হন সেক্ষেত্রে জয় সম্ভাবনা। রিশাদ কেমন করতে পারেন? ধরেন রিশাদ তো বোলিংটা 4 ওভার আমরা ধরে নিতে পারি টি-20তে তিনি করে দিবেন, পাশাপাশি ব্যাটিংয়েও যদি 20-25টা রান করে দিতে পারেন। ওই যে রিশাদ আপনি সব ম্যাচে সুযোগ পাবেন বলে আমার মনে হয় না, মানে ব্যাট হাতে বোলিং এ তার রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ টি-20 ক্রিকেট লেগ স্পিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং উইকেট টেকিং অপশন হিসেবে ক্যাপ্টেনরা লেগ স্পিনারদের দিকে যান, এবং টি-20 বিশ্বকাপে ওয়ান অফ দ্য টপ ফাইন্ডিংস বাংলাদেশ দলের টি-20 দলের নিয়মিত মুখ, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে আপনি আরব আমিরাতের শেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে তার সময় ভালো যায়নি, তিনি ওভার প্রতি 10-এর ওপর রান দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ওভার প্রতি 12-13 করে রান দিয়েছেন, তার জন্য আসলে চ্যালেঞ্জিং। যে কোনো লেগ স্পিনারদেরকেই আসলে যখন পর্যন্ত ব্যাটসম্যানরা খুব বেশি অ্যানালাইটিক্যাল ভাবে বিশ্লেষণ করেন না তখন পর্যন্ত খেলা একরকম, যখন তার বোলিংটা সবাই আসলে বিশ্লেষণ করে ফেলেন তখন একরকম। এখন তিনি কোন ফেজে আছেন এবং তার ইমপ্রুভমেন্টটা কত দ্রুত গতিতে হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে, এবং মুশতাক খুব ভালো রোল প্লে করছেন রিশাদের ইমপ্রুভমেন্ট। লেগ স্পিন থেকে মনে পড়লো, আমার মনে হয় যে স্পিনে শেখ মেহেদিও খুব ভাইটাল হতে পারেন। তিনি নতুন বলে যেভাবে উইকেট তুলে নেওয়ার স্কিলটা তার আছে, এইটা খুব মানে শুরুতেই বাংলাদেশ যদি বলি, এবং যে কোনো টপ অর্ডার ব্যাটসম্যান বা ওপেনার তার এগেইনস্টে শুরুতে নতুন বলে পেসাররা বল করবেন, এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং শেখ মাহেদী ওই জায়গায় একটু ডিফারেন্ট। ইমাদ ওয়াসিমের কথা আমরা বলছিলাম সিপিএল, ইমাদ ওয়াসিমও নতুন বল ব্যবহার করেন, শেখ মাহেদীও সেই কাজটা করেন। তো সে কারণেই একটা ভ্যারিয়েশন শেখ মাহেদী এনে দিতে পারেন, যে পাওয়ার প্লেতে 1-2 ওভার তিনি হরহামেশা করে থাকেন, সেটা ব্যাটসম্যানদের মনোসংযোগ এবং একই সাথে ফ্লোতে ব্যাঘাত করে। এক্স্যাক্টলি, শেখ মাহেদী একটা ভালো রোল প্লে করতে পারেন। পরের কমেন্টে চলে নাইম আহমেদ, উইকেট কেমন হবে? উইকেট আসলে সিলেটে নেদারল্যান্ড সিরিজের কথা বলছেন না আরো সিলেটে ফ্ল্যাট উইকেট হবে, সিলেটে স্পোর্টিং উইকেট হবে, সিলেটে আমার কাছে মনে হয় 170-80 রানের উইকেট হবে। সেখানে আপনি 150 রান করে ম্যাচ জিততে পারবেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি 150 করেও জিততে পারেন, কারণ বাংলাদেশ ধরেন একদিন খারাপ খেলেও নেদারল্যান্ডসও ওই দিন খারাপ খেলতেই পারে। তো ওইটা আসলে আপনি বলা যায় না যে কত রান করলে আপনি জিতবেন, তবে সিলেটে 170-180 রান হওয়া উচিত। 200 রানও কোনো ম্যাচে যদি আপনি দেখে ফেলেন খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। মানে বাংলাদেশের এগেইনস্টে যদি নেদারল্যান্ডস 200 রান করে ফেলে আপনি ভাবতে পারবেন না যে ওই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। ইটস বিকজ নেদারল্যান্ডসের বোলিং লাইন আপটাও দুর্বল। বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ডসের সাথে সিলেটের মাঠে 200 রান নেদারল্যান্ডস করে ফেলে সেটা চেজ করার মন মানসিকতা থাকাটা আসলে খুব দরকার, উচিত। এবং এই জায়গায় আর এশিয়া কাপের উইকেট আসলে কেমন হবে আমরা তো আরব আমিরাতে যখন বাংলাদেশ খেলেছে প্রতি ম্যাচে তো 200 রান হয়েছে, শেষ ম্যাচটাতে খালি রান কম হয়েছে। তারপর এশিয়া কাপেও কি সেই ম্যাচটাতে বাংলাদেশ
ব্যাটিংয়ে কলাপস করার পরও 150 উপর রান করতে পেরেছে। আগের দুটো ম্যাচে আমরা দেখেছি যে 200 রান বলে কয়ে হয়েছে, আরব আমিরাতের ব্যাটসম্যানরাও 200 রান করেছে, বাংলাদেশের ব্যাটসম্যানরাও 200 রান করেছে। তবে যখন আপনি এশিয়া কাপের খেলা যাবেন তখন আমার মনে হয় না খুব বেশি ফ্ল্যাট উইকেট হবে। শারজাতে রান করাটা একটু ডিফিকাল্ট, শারজার মাঠটা আকার আকৃতিতে একটু ছোট তুলনামূলক, শারজাতে রান করাটা ডিফিকাল্ট, শারজাতে স্পিনাররা সহায়তা পান। তবে এশিয়া কাপের ম্যাচ তো শারজায় নাই, আবুধাবি এবং দুবাইতেও 170-80 উইকেটেই আসলে খেলা হয়ে থাকে। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যাই, এমডি রিহাব শেখ তিনি বলছেন যে টি-20তে তাসকিন নাকি শরীফুল কাকে আপনি এগিয়ে রাখবেন? দুজনেই নতুন বলে ভালো, তবে ডেথ ওভারে গিয়ে মার খায় কিছুটা। ডেথ ওভারের জন্য তো মুস্তাফিজ আছেন, দুজন লাগবে। ডেথ ওভারে আপনার আরেকজনকে বোলিং করাতে হবে। আপনার দুজন পেসার যদি নতুন বলে তানজিম সাকিব যদি খেলেন সেক্ষেত্রে তাসকিন শরীফুল একসাথে খেলবেন না। মুস্তাফিজ থাকছেন, তানজিম সাকিব যদি যেহেতু তার ব্যাটিং ক্যাপাবিলিটি অন্যদের চেয়ে বেশি, তিনি যদি থাকেন শরীফুল তাসকিনের যে কোনো একজনকে আপনি খেলাতে পারবেন। আমার কাছে মনে হয় তাসকিন প্রথম ম্যাচ খেলবেন, শরীফুল দ্বিতীয় ম্যাচ খেলবেন, তাসকিন পরের ম্যাচে ব্যাক করবেন, এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তাসকিনকে টানা 4টা ম্যাচ টানা 3টা ম্যাচ মনে হয় না বাংলাদেশ খেলাবে গ্রুপ পর্বে। যদি গ্রুপ পর্ব উতরে যায় সেক্ষেত্রেও হয়তো বিশ্রামের দরকার পড়বে। কারণ আমরা দেখেছি ইন্ডিয়া যেরকম জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে দেয় খেলায়, বাংলাদেশ তাসকিনের ক্ষেত্রে সেই কাজটাই করে। এক্স্যাক্টলি। এবং মানে আপনার তো ব্যাকআপও আছে প্রপার, মানে শরীফুলও একই রকম ভালো করছেন, তানজিম সাকিবও ভালো করছেন, মুস্তাফিজ তো খেলবেনই, ফলে আপনি ঘুরিয়ে ফিরে আবার সাইফুদ্দিনও বাংলাদেশ অনেক বেশি বোধ করে, এটা ফর শিওর। মুস্তাফিজ তার আগের ছন্দে নিয়ে আগের ফর্মে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু দিন শেষে মুস্তাফিজ একটা ডিসাইসিভ রোল প্লে করে থাকেন এবং মুস্তাফিজ স্লগ ওভারে ডেথ ওভারে আপনাকে যে ভরসাটা এনে দেয়, ক্যাপ্টেনকে যে ভরসাটা এনে দেয়, সেটা এখনো পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো বোলার এনে দিতে পারেন না। হ্যাঁ, তাসকিন শরীফুল তারা নতুন বলে দুদিকে যেহেতু বল সুইং করাতে পারেন, তাদের কার্যকারিতাটা বেশি, কিন্তু ডেথ ওভারে মুস্তাফিজের পার্টনার কে হবেন সেটা একটা বড় প্রশ্ন। সে কারণে আমার মনে হয় তানজিম সাকিব এগিয়ে থাকবেন। কারণ নতুন বলে আপনি তাসকিন শরীফুল দুজনে যদি খেলেন, নতুন বলে দেখা যাবে শেখ মাহিদিও বল করবেন, পাওয়ার প্লেতে মুস্তাফিজকে দিয়ে একটা ওভার করানো হবে। তো ওই জায়গাতে আপনার বাংলাদেশের সমস্যা যতটা না, ব্যাক এন্ডে তার চেয়ে অনেক বেশি। শেষ মানে ওই 4 ওভারে 2টা ওভার কে করবেন, 2টা ওভার মুস্তাফিজ করবেন, আর 2টা ওভার কে করবেন, এটা একটা বড় ব্যাপার। সিফাত সর্দার তিনি বলছেন চ্যালেঞ্জ 50% দর্শকের মনের মতো একটা টিম পছন্দ করতে পারলে ফুচকা খাওয়াবো। রোহিত, সাকিব, স্টার্ক, তামিম, পান্ডিয়া, বুমরা, কোহলি, ট্রাভিস হেড, মুস্তাফিজ, মানে তিনি বলতে চাচ্ছেন যে 1, 2, 3-এ একটাতে রোহিত, সাকিব, স্টার্ক, একটা তামিম, পান্ডিয়া, বুমরা, একটা কোহলি, ট্রাভিস হেড, মুস্তাফিজ, মানে যে কোনো একটা বেছে নিতে হবে। ব্যাপারটা কি এরকম নাকি 1 নাম্বার রো থেকে একজন, 2 নাম্বার রো থেকে একজন, 3 নাম্বার রো থেকে একজন? মানে এটা 3টা টিম, 3টা টিম, 3টা টিমের মধ্যে একটা টিম আপনি বেছে নেবেন। বলেন। রোহিত, সাকিব, স্টার্ক। কারণ ধরেন যে ব্যাটিং এ ব্যাটার আমার রোহিত, মানে হি উইল জাস্ট ট্রাই। সাকিব অলরাউন্ডার ক্যাটাগরিতে, আর স্টার্ক বোলিং এ তামিম, পান্ডিয়া, বুমরা। ধরেন যে তামিম, পান্ডিয়া, বুমরাতে বুমরা বোলার ভালো, আমি কিন্তু কোহলি, ট্রাভিস হেড, মুস্তাফিজে যাব। ইটস বিকজ আপনি অলরাউন্ডার নাই তো ক্যাটাগরি যদি চিন্তা করেন, সাকিব বা তামিমের চেয়ে মুস্তাফিজ অনেক বেশি কার্যকর হবেন। সে কারণে অন্যান্য তুলনা যদি আপনি করেন, খুব বেশি এদিক সেদিক আপনি পাবেন না, 19-20। তবে বর্তমানে সাকিব, তামিমের চেয়ে মুস্তাফিজ। কিন্তু ধরেন এটা তো একটা টিম, এখন একটা টিমে আপনি একটা অলরাউন্ডার রাখবেন না, আবার আপনার একটা স্পিনার লাগবে না। না, আমার বল 6টা বল মুস্তাফিজ করবেন, ব্যাটিং কোহলি আর ট্রাভিস হেড করবেন। এখন কয় ওভারের খেলা, অনেক কিছু হিসাব করতে হবে। একটা ম্যাচ তো 2 ওভারে হবে লাগে, সেক্ষেত্রে আপনি 1-2 এর দিকে যাবেন। যদি দুজন বোলার না লাগে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি 3-এর দিকে যাবেন। 3-এর দিকে যদি আপনার দুজন বোলার লাগে আপনি যেতে পারবেন না, কারণ কোহলিকে দিয়ে বা ট্রাভিস হেডকে দিয়ে আপনি হয়তো বল করাবেন না। ট্রাভিস হেড বল করতে পারবেন না, দুজন বোলার লাগলে আপনাকে 1 বা 2 থেকে বাঁচতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ, 1-এর দিকে যাওয়া যেতে পারে, তবে একজন বোলার লাগলে 3। ওকে, পরে কমেন্টে যাই। মাহবুবুর রহমান রিমন তিনি বলছেন যে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি ভালো হবে না, নেদারল্যান্ডস দল তুলনামূলক খারাপ, তারপরও আসছে তাদের বি টিম। না, বি টিম আসছে এটা আপনি কোন হিসাবে বলেন? বি টিম আসছে এমনটা না। আমরা মূল সূত্র যখন আলোচনা করেছি, হ্যাঁ তাদের বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার এখন আর দলের সাথে নাই। ইটস বিকজ তারা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা তাদের ফুল
স্ট্রেংথ স্কোয়াড নিয়ে এসছে, এতে কোনো সন্দেহ নাই। ইটস বিকজ আপনি তাদের লাইন আপের দিকে যদি তাকান, এরাই নেদারল্যান্ডসের হয়ে গেল 1-2 বছর খেলছেন, বাদ পড়েছেন বা দলে নাই কোনো বড় তারকা, এখন আপনি দেখাতে পারবেন না এই জায়গায়। এক্স্যাক্টলি। এবং তবে এইটা সত্য যে এশিয়া কাপের প্রস্তুতিটা কেমন হবে, দলগুলো যে প্রস্তুতি নিচ্ছে সেই তুলনায় হয়তো বাংলাদেশ পিছিয়ে থাকবে। আপনি আফগানিস্তান, আরব আমিরাত, পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে, সেটা আরব আমিরাতে খেলছে, সারজাতে খেলছে, সেই তুলনায় আপনি পিছিয়ে থাকবেন। আর ইন্ডিয়া তো আবার প্রস্তুতি ছাড়াই আসছে, ইন্ডিয়ার খুব বেশি প্রস্তুতি দরকার নেই। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে রাখতে পারেন, বাংলাদেশের জন্য কাজটা যতটা কঠিন, শ্রীলঙ্কা আফগানিস্তানের জন্য যতটা কঠিন, ইন্ডিয়া পাকিস্তানের জন্য তুলনামূলক সহজ। কারণ ইন্ডিয়া পাকিস্তান নিজেদের বিপক্ষে একটা ম্যাচ খেলবে, বাকি দুটা ম্যাচই কিন্তু তাদের তুলনামূলক অনেক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। তার নিজেদের বিপক্ষে ম্যাচটাতে যেই জিতুক না কেন, এই দুটা দলই আসলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেহেতু রাখতেই হয়, তারা এক গ্রুপে থাকে, অন্য গ্রুপে অটোমেটিক্যালি শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ চলে আসে। এবং কখনো আমরা দেখেছি শ্রীলঙ্কা বাংলাদেশ থ্রু করে, কখনো শ্রীলঙ্কা আফগানিস্তান থ্রু করে। ইট ডিপেন্ডস অন দ্য সিনারিও, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাচ। তো এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় এমন হয় যে একটা দল, ধরুন শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালো, বাংলাদেশকে হারালো, তখন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা হয়ে যায় ডিসাইডার। আবার কখনো এরকমও হয়েছে যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে, আফগানিস্তান বাংলাদেশকে হারিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, তখন একটা 3-ওয়ে ব্যাটল শুরু হয়ে যায়, তখন রান রেটটা খুব ক্রুশাল হয়ে যায়। এবং ওয়ানডে এবং টি20 বিশ্বকাপের আগে তো আসলে ওই ফরম্যাটেই এশিয়া কাপটা হয়। তো এই গ্রুপের খেলাটাই আসলে সবচেয়ে ইন্টারেস্টিং হয়, অন্তত গ্রুপ পর্যায়ে গিয়ে। তবে মানে এইটা মোটামুটি আবার এখানে রুলসেরও চেঞ্জ হয়। কখনো দেখা গেছে যে গ্রুপ পর্বের পয়েন্ট ক্যারি থ্রু করছে, কখনো দেখা যাচ্ছে ক্যারি থ্রু করছে না। এটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবেই হয়ে থাকে। বাংলাদেশকে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মধ্যে যে কোনো একটা দলকে হারাতেই হবে, আপনাকে জিততেই হবে যদি আপনি পরের রাউন্ডে খেলতে চান। এবং বাংলাদেশ এশিয়া কাপের মতো জায়গায় সুপার 4 খেলবে, সেটাই আসলে খুব স্বাভাবিক হওয়া উচিত। আমরা সেই আশা করব, সেই আশা রেখে আজকে শেষ করছি ক্রিকেট শো। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট শো দেখবেন শনি, সোম ও বুধবার সন্ধ্যা 6টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.